ওকে, তাহলে আমরা এখানে জাস্ট এই টপিকটাতে আমরা পড়াশোনা করছি যে একটা তারের উপরে ম্যাগনেটিক ফোর্সের ইফেক্ট, যেই তারের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, হইলে কি হয় না হইলে কি হয় সেই জিনিসটা আমরা প্রথমটাতে দেখলাম যে এখানে যদি কারেন্ট পাস না হয় তাহলে এই তারের উপরে ম্যাগনেটিক ফিল্ডের কোনো ইফেক্ট নাই, এবং এই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ ম্যাগনেটিক ফিল্ডটা হলো বাহিরের দিকে, অর্থাৎ এই মনিটরের বা কাগজের উপরে লম্ব বরাবর বাহিরের দিকে। এখন একইভাবে যদি ম্যাগনেটিক ফিল্ড সেই অবস্থায় থাকে, যদি কারেন্ট আপওয়ার্ড ডিরেকশনে প্রবাহিত হয় তাহলে এটা রাইটওয়ার্ড ডিরেকশনে তারটা বেন্ডিং হয়, অর্থাৎ তার ম্যাগনেটিক ফোর্সের ইফেক্টটা হয় রাইটওয়ার্ড বেন্ডিং। একইভাবে যদি আমরা কারেন্টটা যদি রিভার্স ডিরেকশনে পাস করি তাহলে এটা লেফটওয়ার্ড ডিরেকশনে বেন্ডিংটা ঘটে। এখন এখানে এই তারের মধ্যে কতটুকু বেন্ডিং ঘটবে সেইটার ম্যাথমেটিক্যাল ফর্মুলেশনটা আমরা এখানে ধীরে ধীরে দেখতে পাচ্ছি। তাহলে এইটুকু অংশের মধ্যে ফিগারের বর্ণনা আছে যে তার এখানে কি ঘটছে, এখানে আছে। এইটার ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন বের করার জন্য আমরা পরবর্তী ধাপে এই যে আরেকটা ফিগার কনসিডার করি, যেখানে আমরা এই যে এল দৈর্ঘ্যের একটা তারের এল দৈর্ঘ্যের অংশ নিলাম, যেখানে ম্যাগনেটিক ফিল্ড আউটার ডিরেকশনে আছে, তারের মধ্য দিয়ে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে, এবং আমরা ধরে নিচ্ছি এই কারেন্টের মানে ইলেকট্রন, তোমরা তো জানো কারেন্টের ডিরেকশনের অপোজিট হলো ইলেকট্রনের ভেলোসিটি, তাহলে সেই ইলেকট্রনের ভেলোসিটি আমরা ড্রিফট ভেলোসিটি কনসিডার করলাম। আর ম্যাগনেটিক ফোর্স তো তার সাথে আমার যদি ক্রস প্রোডাক্ট হয়, এখানে এই ফাই এর মান দেওয়া আছে 90 ডিগ্রি, এই যে এইটা 90 ডিগ্রি। তাহলে এখন এই ড্রিফট ভেলোসিটি এবং তার লেংথ আমরা ধরলাম এল। ওকে, এল যদি আমরা লেংথ ধরি, এল লেংথ নিলে তাহলে এই কনসিডার লেংথ যদি আমরা এল কনসিডার করি, তাহলে এর মধ্যে আমরা ওই এল পরিমাণ লেংথ পাসিং হতে তার সময় লাগবে লেংথ বাই ড্রিফট ভেলোসিটি, লেংথ বাই ড্রিফট ভেলোসিটি। এনি কনফিউশন? তার পাসিং টাইম ওই লেংথটুকু, তাহলে লেংথ বাই ড্রিফট ভেলোসিটি। তাহলে এখানে কতটুকু চার্জ প্রবাহিত হচ্ছে সেটা আমরা বের করতে পারি, এখান থেকে কিউ সমান আই টি থেকে বের করতে পারি আমরা। এখানে এই টি এর জায়গায় আমরা এই ইকুয়েশনটা বসিয়ে দিলাম। পরবর্তী ধাপে যেহেতু এখানে ম্যাগনেটিক ফোর্স কাজ করতেছে এবং এখানে তারটা যদি বেন্ডিং হয়ে যাচ্ছে, তো এই অ্যাঙ্গেলটা যদি চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে আমরা এফ বি অর্থাৎ এই প্লেনের সাপেক্ষে কতটুকু বল আমরা এই যে 28(3) ইকুয়েশনের মধ্যে যদি আমরা দেই, তোমাদের ওই যে এফ ক্রস বি ক্রস ভি যেটা আছে, এটা এই ইকুয়েশনটা অবশ্যই ম্যাগনেটিক ফোর্সের ইকুয়েশন। এটা আমরা এই ইকুয়েশনটা তোমরা যদি ব্যাক করে যাও সেখানে দেখতে পাবা এই ইকুয়েশনটা হয়তো ঠিক এক্স্যাক্টলি এই ইকুয়েশনটাই আছে, কিউ ভি ক্রস বি। তাহলে এখানে এই ভি ক্রস বি যেহেতু আমরা ফাই অ্যাঙ্গেল কনসিডার করতেছি, তো এই ফাইটা আমরা এখানে বসাইলাম। আর ফাইকে আমরা যদি 90 ডিগ্রি ধরি, 90 ডিগ্রি মান আমরা পাইলাম। তাহলে এখান থেকে এই এফ বি এর মান আমরা পাচ্ছি আই এল ভি বি। তাহলে এখন দেখো আমরা এই ইকুয়েশনটা থেকে যে জিনিসটা পাইলাম, আমরা এখানে যে আমাদের এইটুকু লেংথ কনসিডার করে একটা ইকুয়েশন পাইলাম যে ম্যাগনেটিক ফোর্স কতটুকু কাজ করবে, সেটা আমরা দেখতে পাইলাম যে এফ বি সমান হলো আই এল মাল্টিপ্লাই বি। এখন এই ইকুয়েশনটা থেকে আমরা আসলে ম্যাগনেটিক ফোর্সের মান পাচ্ছি, যেটা লেংথের উপরে নির্ভরশীল এবং কতটুকু কারেন্ট যাচ্ছে তার উপর নির্ভরশীল, এবং একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এটা নির্ভরশীল। তাহলে এই ম্যাগনেটিক ফিল্ড যদি পারপেন্ডিকুলার না হয়, তারের সাথে পারপেন্ডিকুলার না হয়, তাহলে তো অটোমেটিক্যালি এখানে একটা এই ক্রস প্রোডাক্টটা চলে আসবে। যদি এটা যেহেতু ম্যাগনেটিক ফিল্ড এই তারের, আমরা যখন তারটা যখন বেন্ডিং হয়ে যাচ্ছে, এই যে এখানে এটা যখন বেন্ডিং হয়ে যাচ্ছে, এখানে এটা পারপেন্ডিকুলার থাকতেছে। অ্যানসার মি। নো স্যার। থাকতেছে না, তাই না? এখন এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল এটা বেঁকে যাচ্ছে, আমরা যেই পয়েন্টে আমি নিচ্ছি সেই পয়েন্টে আমার এটা ক্যালকুলেশনটুকু দেখতে হবে, মানে মোস্টলি আমরা মিডল পয়েন্টে আমরা কনসিডার করবো এটা। তাহলে যদি এটা পারপেন্ডিকুলার না থাকে তখনই আমরা এখানে এটাকে লিখতে পারি এই যে এফ বি এল, আমি যেটা পাইলাম সেটাকে এফ বি সমান সমান আই মাল্টিপ্লাই এল ক্রস বি, অর্থাৎ এটা ক্রস প্রোডাক্ট হিসেবে লেখা যায়।
এখানে দেখো L is length vector, magnitude L, directed along the wire segment in the direction of the current. The force magnitude FB is FB equals ILB sin theta. এইটা হলো ওই তারটা কতটুকু বেন্ডিং হচ্ছে সেইটুকু মানেই হলো ফাই এর মান। এখান থেকে আমরা এই যে তাহলে এই ডিরেকশন অফ দি এফ বি নাও ক্রস প্রোডাক্ট অফ এল ক্রস বি, এবং তাহলে এল ক্রস বি হইলে আমরা কি একজন এটা বলতে পারবা কোন দিকে ডিরেকশনটা হবে? স্যার এই দুইটার সাথে লম্ব বরাবর, এই দুইটার প্লেনের লম্ব বরাবর, তাই না? ওই প্লেনটার উপরে এটা থাকবে, মানে এল ক্রস বি প্লেনের উপরে এটা থাকবে। তাহলে কারেন্ট আই টু বি পজিটিভ কোয়ান্টিটি এই যে এই ক্ষেত্রে, আর এফ বি ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। লুক এট দ্য পয়েন্ট, এফ বি ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন মেড বাই দ্য ভেক্টরস এল এন্ড বি, অর্থাৎ এফ বি যেটা আমরা ম্যাগনেটিক ফোর্স পাচ্ছি সেটা এল ভি এই যে প্লেনের উপরে পারপেন্ডিকুলার। তোমরা এটা 3 ডাইমেনশনাল ভেক্টর দিয়ে ওই যে এক্স ওয়াই জেড ভেক্টর দিয়ে তোমরা যেটা ইন্টারমিডিয়েটে দেখে আসছো যে এক্স ডিরেকশন, ওয়াই ডিরেকশন, জেড ডিরেকশন, এদিকে যদি এক্স হয়, এদিকে যদি ওয়াই হয়, এদিকে যদি জেড হয়, এখন তিন ডিরেকশনে আমরা দেখতে পাইলাম এল যদি এদিকে থাকে, এল এদিকে থাকলো, বি যদি আমার এদিকে থাকে, তাহলে এই প্লেনটা হলো আমার, এইটা হলো আমার এল বি প্লেন, এল ক্রস বি প্লেন, তাই না? এটাই কি না? জি স্যার। এই প্লেনের উপরে লম্ব বরাবর থাকবে এটা, এই যে এই দিকটা, যেই দিকটা হবে তার ম্যাগনেটিক ফোর্সের মান। ওকে, এটা ক্লিয়ার? তোমরা এটা ইন্টারমিডিয়েট ওই এক্স ওয়াই ডিরেকশন কিভাবে ডিফেন্ড করতে হয় ওই যে ভেক্টর চ্যাপ্টারের মধ্যে আছে এটা, তাই না? ওকে, তাহলে আমরা এই একটা তারের মধ্য দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয় তার ইকুয়েশন আমরা পেয়ে গেলাম, এবং সেই বলটা হলো এল এবং ক্রস প্রোডাক্টের উপরে লম্ব। ওকে, আর এইটা যেহেতু তারটা আমার মানে ইউনিফর্ম না, তাই না? আমরা তো একটা বেন্ডিং কনসিডার করতেছি, তাহলে যেইটুকু তার তুমি নিবা ওইটা ওই ক্ষুদ্র অংশের জন্য ঠিক ক্ষুদ্র ম্যাগনেটিক ফিল্ড আমরা পাবো, এখানে ক্ষুদ্র ফোর্স আমরা বের করতে পারবো। অর্থাৎ আমরা যেটা ক্ষুদ্র অংশ এখানে নেই তার জন্য ঠিক এক্স্যাক্টলি একটা ক্ষুদ্র ফোর্স এখানে কাজ করবে, সেই ক্ষুদ্র ফোর্সটাও ঠিক একই রকম ভাবে আমার ক্ষুদ্র লেংথ আসবে, আর ম্যাগনেটিক ফিল্ড তো ফিক্স, সেটা সেই রকম অবস্থা থাকবে, এবং তাদের মধ্যবর্তী ওই ক্ষুদ্র অংশের মধ্যে কতটুকু অ্যাঙ্গেল থাকতেছে সেইটা এখানে আসবে। এনিওয়ে, এর উপরে ভিত্তি করে এখানে একটা প্রবলেম আসছে। আমরা এতক্ষণ এই ম্যাগনেটিক ফোর্সের যে বিষয়টা দেখলাম, যে একটা তারের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, সেই ক্ষেত্রে তারটা কতটুকু বেঁকে যাচ্ছে এর উপর ভিত্তি করে এই প্রবলেমটা আশা করি তোমরা পারবা। এই যে আমি দেখতেই পাচ্ছ যে এখানে এই যে ম্যাগনেটিক ফিল্ড এদিকে আছে, ফোর্স এদিকে mg একটা গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করতেছে, এবং তার ম্যাগনেটিক ফিল্ড এখানে ক্যালকুলেশন করছে যেখানে 1.6 × 2 টেসলা, যেটা আর্থ ম্যাগনেটিক ফিল্ডের থেকে প্রায় 160 গুণ বড়। কেন? আর্থ ম্যাগনেটিক ফিল্ড কত দেওয়া আছে এখানে? আছে ভূপৃষ্ঠের ম্যাগনেটিক ফিল্ড কত? এটা কিভাবে এখানে তোমার এটা ডিফেন্ড করলো যেটা আর্থ গ্র্যাভিটি, আর্থের ম্যাগনেটিক ফিল্ড থেকে 160 গুণ বড়? বলতে পারো কেউ? আমি তো বুঝতেছি না এটা কেন বললো এটা। এখানে এইটা দিস ইজ অ্যাবাউট 160 টাইমস
কেন? এটা দেখতে পাচ্ছি আমি এখানে এটাকে 160 দিয়ে গুণ দিলে এটা 1 টেসলা হয়ে যাব, তাই না? তাহলে কি আর্থ ম্যাগনেটিক ফিল্ড কি 1 টেসলা? স্যার এখানে মনে হয় বলছে যে আর্থের ম্যাগনেটিক ফিল্ডের 160 গুণ, এইটা বি, মানে 160 দিয়ে ভাগ করতে হবে সম্ভবত। ও সরি, this is about 160 times the strength of the earth magnetic field. ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না তাহলে আর্থ ম্যাগনেটিক ফিল্ডের থেকে এটা 160 গুণ বড়, তাই না? তাহলে পৃথিবীটা পাইতে গেলে আরো 160 দিয়ে ভাগ দেওয়া লাগবে। তাহলে পৃথিবীর এখানে বলো তো, তাহলে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড কত হবে এখান থেকে বলো? স্যার তাহলে 1 এটা তো into হয়ে 10 to যাবে the power -4। 1 into 10/4। 5 হবে না? আরো 3 আসবে না? এই যে এখানে 5 হবে না নাকি 4 হবে? 4 হবে, তাই না? 4 এত টেসলা, 10 to the power -4 টেসলা। আচ্ছা, এখন আমরা টর্ক অন এ ম্যাগনেটিক ফিল্ড পরে আমরা এখান থেকে এটা শেষ করব, এই চ্যাপ্টার ক্লোজ করব আর কি। একটা টপিক পড়ব আর, এই টপিকটা। এই রোল 35 আছে নাকি? 35? Yes, sir. 35 Sir. আচ্ছা, এই যে তুমি আমার একটু বলো তো টর্ক কাকে বলে? টর্ক টর্ক কাকে বলে বলো? স্যার টাউ ইকুয়াল টু আর ক্রস এফ ছিল আর কি। তো আমরা যদি বলি স্যার কোন একটা ডিসটেন্স এবং এর উপর মানে বলটার ক্রস গুণফলটাই হচ্ছে আসলে টর্ক। এই ফিগারটা থেকে বলো টর্ক কিভাবে তৈরি হয়। আমি কিন্তু তোমাকে অর্ধেক স্যার এই যে দুইটা বল স্যার দুই দিকে কাজ করে, মাঝখানে একটা বিন্দু থেকে এটা ডিসটেন্স আছে, অর্থাৎ এখানে একটা মোচর বল, মোচরের মতো একটা তৈরি হয়। মানে এইটা যদি এদিকে যায়, এটা এদিকে যায়, ফলে এখানে একটা এরকম একটা মোচর কাজ করে, তাই না? সেই বলটাই হলো আমার টর্ক, তাই না? টর্ক। যাকে আমরা বলি জি স্যার। টর্কের বাংলা কি? ভ্রামক না ইয়া, মানে বাংলাটা কি জানো টর্কের? ঘূর্ণন, বলের ভ্রামক। বলের ভ্রামক। বলের না, বলের ভ্রামক তো মোমেন্ট অফ ইনারশিয়া না জড়তা। জি জি, এটা আর দ্বন্দ্ব। দ্বন্দ্ব, দ্বন্দ্ব, সেইটাই তো খুঁজতেছি, দ্বন্দ্ব, বলের দ্বন্দ্ব। ওকে, তাহলে এখানে এই টর্ক বিষয়টা হচ্ছে, এখানে যখনই আমি, এখানে তোমরা নিশ্চয়ই ফিগারে দেখতে পাচ্ছ, এই যে তারের মধ্যে যখন একটা নর্থ পোল সাউথ পোল একটা ম্যাগনেটিক ফিল্ড এখানে আছে, এর মধ্যে যখন একটা আমরা একটা তার কারেন্ট ক্যারিং ওয়্যার যখন আমরা এই যে এখানে আছে তার মধ্যে এই যে কারেন্ট ক্যারিং ওয়্যার এখানে যখন রাখা হলো, তখন এই কারেন্ট ক্যারিং ওয়্যারের মধ্যে আমরা জানি এই ম্যাগনেটিক ফোর্স তো এটা এই বরাবর কাজ করতেছে, নর্থ পোল সাউথ পোল বরাবর কাজ করতেছে, তাই না? আর কারেন্ট আবার পাস হচ্ছে এই তারের ভিতর দিয়ে কারেন্ট পাস হচ্ছে। তাহলে এই তারের ভিতর দিয়ে কারেন্ট পাস হচ্ছে এবং কারেন্টের সাথে কি ম্যাগনেটিক ফিল্ডটা কি লম্ব নাকি লম্ব না? অ্যানসার নেই। এখানে দেখো চিত্রটা ভালো করে খেয়াল করো, আমরা এই নর্থ পোল, আবার একই প্রশ্ন আমি বলতে পারি, ডেসক্রাইব দ্য টর্ক অন এ কারেন্ট লুপ। প্রশ্নটা যদি বলি ডেসক্রাইব the mechanism of torque on a current loop and derive the mathematical relation for a current carrying wire inside a north pole and south pole. Okay, inside the magnetic field এর ক্ষেত্রে যদি আমার কোন একটা মানে কারেন্ট ক্যারিং লুপ যদি থাকে, তার উপরে টর্কের ইকুয়েশন বের করো এবং মেকানিজমটা তুমি ডেসক্রাইব করো। তাহলে এখান থেকে যদি আমরা আমরা যে কথাগুলি বলছি সেই কথাগুলি কিন্তু এখানে ধাপে ধাপে লেখা আছে। এই যে ফিগার 2819, এই যে এরপর তারপরে 19 হয়তো নিচের দিকে আছে, আর 2818
এই 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 ফিগারের কথা বলছে। এখানে তার বর্ণনাটা দেওয়া আছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এখানে দুইটা বল কাজ করতেছে, একটা হলো পজিটিভ ফোর্স আর একটা নেগেটিভ ফোর্স। তো আমরা এখানে নর্থ পোল এবং সাউথ পোলের মাঝখানে একটা, যেহেতু নর্থ থেকে সাউথ পোলের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড এইভাবে তোমার লম্ব বরাবর এইভাবে কাজ করছে, ফলে তার মধ্যে যদি কোনো কারেন্ট ক্যারিং ওয়্যার যদি রাখা হয়, তাহলে ওই কারেন্ট ক্যারিং ওয়্যারের মধ্যে, যেহেতু এটা একটা কারেন্ট লুপ, এই যে এটা লুপ, এইভাবে লুপটা আছে। তা আমরা জানি লুপ যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে একটা বল এখানে আবার তৈরি হয়, তাই না? তা এই যে বলটা তৈরি হচ্ছে এই তারের মধ্যে, এই অংশে বল তৈরি হচ্ছে উপরের দিকে অ্যাকর্ডিং টু ক্রস প্রোডাক্ট। যখন কারেন্টটা আবার এইদিকে যাচ্ছে তখন বল তৈরি হচ্ছে নিচের দিকে। এদিকে কারেন্ট আসছে, বল উপরের দিকে, এদিকে কারেন্ট যাচ্ছে, বল নিচের দিকে। ফলে এটা কি করবে, এখানে একটা টর্ক তৈরি হবে, ফলে এইটা এই দিকে রোটেট করার চেষ্টা করবে। অর্থাৎ এই যে লুপটা যেটা আছে, যেটা আমরা রোটেটরি, মানে ওই যে রোটেটর যেটাকে বলা হয় মোটরের ভিতরে, এই জিনিসটা কিন্তু আমরা আসলে দেখতে পাই। তাহলে এখানে এই তারটা এইভাবে রোটেট করবে, এইটা আবার এইভাবে রোটেট করবে, ফলে এই তারটা কি হবে, এইভাবে রোটেট করতেই থাকবে। এটা এখানে একটা এই যে টর্ক কাজ করছে কিভাবে, এই বলটা উপর দিকে কাজ করতেছে, এই বলটা নিচের দিকে কাজ করতেছে। ওকে, তো এখানে তোমার জিনিসটার বিস্তারিত বর্ণনাটা, আমরা যে কথাগুলি এখানে আলোচনা করলাম সেই কথাগুলি এখানে আছে। যদি আমরা তার ওরিয়েন্টেশনটাকে ডিফাইন করি, তাহলে এখানে দেখো 2819A এই ফিগারের মধ্যে বিস্তারিত বর্ণনাটা আছে এখানে। এই যে এই ফিগারটা ভালো করে বুঝবা। ওকে, আমরা এখানে এই যে এই ফিগারের ক্ষেত্রে, এটা আসলে আমি তোমাকে মানে পাশাপাশি রেখে দেখাতে পারলে ভালো হতো। এই ফিগারে যে কথাগুলি আছে, এই টোটাল জিনিসটা এখানে একটা স্কেচের মাধ্যমে দেখানো আছে। ওকে, তাহলে এখানে তোমরা এই যে লুপ যেটা আছে, লুপটাকে চারটা স্লাইড হিসেবে ধরা হয়েছে। ওকে, একটা স্লাইড, অপোজিট স্লাইড, এই স্লাইড, এই স্লাইড। এটা কি কনফিউশন আছে কারো? অ্যানসার মি। পুরো লুপটাকে চারটা স্লাইড হিসেবে কনসিডার করা হলো। ওকে, यस सर। এখন এই লুপের সাথে, চারটা স্লাইডের সাথে ম্যাগনেটিক ফিল্ড তোমরা দেখতে পাচ্ছ। এটা কোন দিকে আছে? এটা ইনওয়ার্ড, তাই না? যেহেতু ক্রস Yes, sir. আছে, স্যার ইনওয়ার্ড ভিতরের দিকে। এখন এই জায়গাতে আমরা যদি তার যে ফোর্স, যেহেতু চারটা ডিরেকশন, চারটা খণ্ড আছে, চারটা খণ্ডের আবার লেংথ আমরা ডিফাইন করা আছে। বড় অংশটুকু লেংথ হলো এ, ছোট অংশটুকু লেংথ হলো আমার বি ডিফাইন করা আছে, লেংথ। তাহলে এই অংশে একটা ম্যাগনেটিক ফোর্স কাজ করবে, এখানে ম্যাগনেটিক ফোর্স কাজ করবে, এখানে একটা ম্যাগনেটিক ফোর্স কাজ করবে, এখানেও ম্যাগনেটিক ফোর্স কাজ করবে। আর এই স্লাইডের ক্ষেত্রে আমরা এন ডিরেকশনটা, তোমরা দেখো এন কথাটা আছে, ডিফাইন দ্য ওরিয়েন্টেশন অফ দ্য লুপ। তাহলে লুপটার যে একটা ইন দ্য ম্যাগনেটিক ফিল্ড, এটা বোঝার জন্য লুপটা কতটুকু মানে মুভ করতেছে সেটাকে আমরা এন ভেক্টর দ্বারা ডিফাইন করলাম, লুপের ডিরেকশনটাকে, এই পারপেন্ডিকুলার টু দ্য লুপ। হ্যাঁ, তাহলে এইটার ডিরেকশনটা বের করার জন্য আমরা রাইট হ্যান্ড রুল অ্যাপ্লাই করব, যেটা আমরা রাইট হ্যান্ড রুল দিয়ে আমরা দেখি। এই যে রাইট হ্যান্ড রুল এখানে যদি আমরা রাখি লুপটাকে আর ডান হাতটাকে দেই, তাহলে এইটার এই দিকে গেলে এইটাই হবে তার রাইট হ্যান্ড রুল, যেটা আমরা বৃত্তাঙ্গুলটাকে আমরা তার দিক হিসাবে ডিফাইন করি। এখন এই অবস্থায় আমরা প্রতিটা ধাপে ধাপে, এখানে তোমরা নিচে দেখতে পাচ্ছ যে প্রতিটা ধাপে ধাপে আমার ফোর্সটা ক্যালকুলেশন করতে হবে। তুমি এখানে দেখো কথাটা লিখে আছে, এই যে 29C তে আমি 2819C কোথায়? এই ফিগারের ক্ষেত্রে এটা হলো সি ফিগার।
তো সি ফিগারের মধ্যে বিস্তারিত বর্ণনাটা আছে। আমরা যেহেতু প্লেনটার উপরে ওই যে এই যে এখানে যে তল যেটা আমরা কনসিডার করলাম সেই তলটা হলো আমার এই বরাবর লম্ব। তো এখানে আমরা আলটিমেটলি যে তার এই যে দুই পাশের ফোর্স, এই ফোর্স কেন ক্যান্সেল করা হলো আমাকে কেউ কি বলতে পারবে? সমান ও বিপরীতমুখী বলে। স্যার বিপরীতমুখী এবং স্যার ম্যাগনিটিউড সেম। উল্টা দিকে স্যার এই জন্য। ইয়েস, দুইটার ডিরেকশনই দেখো উল্টো দিকে। আর এখানে এই F1 এবং F2 কি এটা প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, কথাটা কি বুঝতে পারছো? এইটা টোটালিটি এটা তো রোটেট করতেছে, এইটা এদিকে আসতেছে। মানে আমি যদি এটাকে এইভাবে একটু চিন্তা করি, তোমরা ধরো আমরা এইটা এখানে ছিল, এটা এরকম ছিল, এখন মনে করো এটা এই অবস্থায় আসলো, তাহলে বলটা কি হবে? এইটাও লম্ব হবে, এটা হবে F1, এটা হবে আমার F2, বুঝতে পারছো? এখন এই রডটা আর এটা ডিরেকশন হয়ে যাবে এইদিকে n। একইভাবে যদি এখন এটা যদি এরকম হয় ডিরেকশনটা, তাহলে F1 হবে তার লম্ব বরাবর, F2 হবে তার লম্ব বরাবর, F2 তার ডিরেকশনটা হবে এইদিকে। ইজ ইট ক্লিয়ার? কেন F1 F2 টা আমরা নেগলেক্ট করতে পারলাম না? তাহলে এই দুইটা বলই এখানে এটা রোটেট করছে, পুরো সিস্টেমটাই রোটেট করছে। তুমি দেখতে পাচ্ছ এখানে একটা ইয়েলো কালার দিয়ে রোটেশনটা বুঝিয়ে দেওয়া হয়েছে, তাই না? এই যে এইটা রোটেশন, এবং রোটেশনটা হচ্ছে তোমার কতটুকুর ভিতরে? ওই যে বি লেংথের ভিতরে কিন্তু রোটেশনটা হচ্ছে। এই রোটেশনটুকু হচ্ছে ওই যে আমার এইটার যে উইডথের মধ্যে এইটুকুর ভিতরে রোটেশনটা হচ্ছে, এটা এইভাবে রোটেট করতেছে, এটা এইভাবে রোটেট করতেছে। এটা কিন্তু আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই লেংথ কিন্তু চেঞ্জ হচ্ছে না, এটা কি হচ্ছে? লেংথটা হচ্ছে না, এটা যা আছে তাই থাকছে। এইটা এদিকে আসতেছে, এইটা ওইদিকে যাচ্ছে, এটা এদিকে আসতেছে, এটা ওইদিকে যাচ্ছে, এইভাবে এটা রোটেট করতেছে। এখন যদি এটা এমন হতো যে তুমি বলতে পারো স্যার এইটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এখানে এইটা আমরা নেগলেক্ট করে এই ফোর্স বাদ দিলেন, লেংথ আবার এটা বাদ দিলেন কেন? ওই যে ভেরিয়েশনটুকু হচ্ছে ছোট বি এর মধ্যে। এখন এমন যদি হতো এই লেংথটা এইভাবে রোটেট করতেছে এই বরাবর, তখন যে আমার এর ডিসটেন্সটা আসতো। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পাইলাম তার লেংথ যদি আমরা কনসিডার করি, এবং তোমরা দেখতে পাচ্ছ রোটেশনটা হয়ে যাচ্ছে 90 মাইনাস থিটা। যদি যে কোনো মুহূর্তে আমরা একটা থিটা অ্যাঙ্গেল যদি ধরি, তাহলে ওই মুহূর্তে তার অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে 90 মাইনাস থিটা। এই ফিগার থেকে দেখো, এখান থেকে তো 90 মাইনাস থিটা হলে এখানে আলটিমেটলি আমার সাইন 90 মাইনাস থিটাটা আসছে। সাইন তোমরা জানো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত? কস থিটা। তাহলে এখানে এই ফোর্সের মানটুকু আসছে আমার F2 সমান আসছে আমার I B T cos থিটা। F4 কত হবে? F এরপরটা কত হবে? এই F2 পাইলাম আমি, কত পাইলাম আমি? I B B cos of theta. এখন you can show that F force acting on 4 has the same magnitude F2. তাহলে এই দুইটা ফোর্স ক্যান্সেল হয়ে যাচ্ছে পরস্পর, ওকে, cancelled out exactly. Their net force is 0, and because their common line action is through the center of the loop, that net torque is 0. গেল। তাহলে বাকি থাকলো আমার F3 এবং F1, যেটা আমরা ওই যে তারের লম্বা অংশে কাজ করতেছে এখানে, সেইটা থেকেই ওই যেহেতু এটা আমার দেখো এখানে আমরা খেয়াল করো
b/2 আনছে। কেন আনছে বলতে পারবে একজন? এই ফিগার থেকে বলো, এই ফিগার থেকে বলো। এই পুরোটা হলো b, এটা যখন রোটেট করতেছে লেংথ কতটুকু হচ্ছে? স্যার সেন্টার থেকে ডিসটেন্স কাউন্ট করেছে টর্কের হ্যাঁ ক্ষেত্রে। মাঝখানে, অর্থাৎ এটা এই b/2 রোটেশন এক্সিসটা হলো মাঝখান বরাবর, তাই না? এই রোটেশন এক্সিস হলো এটা, এই এক্সিস থেকে এইটুকু হলো b/2, এটা হলো আমার b/2। এই জন্য আমার তার যখন দ্বন্দ্ব বলটা যখন ক্যালকুলেশন করছে, ফলে এখানে আমার এই b/2 আসছে। ওকে, f b/2 sin θ তাই না স্যার? হ্যাঁ ওই একইভাবে আই এ, দেখো এইবার কিন্তু লেংথ আনছে কোনটা? উল্টা লেংথ আনছে, তাই না? ইয়েস স্যার a আই এ, কারণ ওইটা তো পুরা তারের লেংথ আমরা নিচ্ছি, তাই না? তারটা মুভ করতেছে, তারের লেংথ হলো এ, ওই অংশের লেংথ। আর এখানে এটা কতটুকু অংশ জুড়ে মুভ করতেছে? b/2 অংশ জুড়ে, তার অ্যাঙ্গেলটা হলো থিটা। একইভাবে অপোজিট সাইডের ফোর্স হবে এটা, দুইটার মিলে, আর তার তোমার টর্কটা আমরা হচ্ছে কি দুইটার যোগফলের মান সমান আই এ বি সাইন অফ থিটা। ওকে, এখন এখানে যদি তোমরা একটা মোটর, তোমরা তো জানো ফ্যানের ভিতরে যে তোমার এরকম টান সংখ্যাগুলি কিন্তু থাকে, হ্যাঁ ফ্যানের ক্ষেত্রে এরকম লুপ বা কয়েলের ভিতরে কথাগুলি থাকে। এখন এটা হলো একটা লুপের জন্য ফোর্স, তাহলে n সংখ্যক লুপ থাকলে কতটুকু হবে? a না a b n দিয়ে এটা মাল্টিপ্লাই, তাহলে n i a b sin of theta। আর n i a এটা হলো একটা তোমার এরিয়া, জিনিসটুকু ম্যাগনেটিক মোমেন্ট। এ বি সমান হলো তার তারের এরিয়া, ওই যে মানে ক্রস সেকশনাল এরিয়া, ঠিক আছে? আর সেইটুকু এখান থেকে এই ক্রস সেকশনাল এরিয়া এখানে বসানো হলো, আর এই বসানোর প্রেক্ষিতে আমরা এরিয়াটুকুকে আবার ওই পাই এ স্কোয়ার দ্বারা, যদি এটা সিলিন্ড্রিক্যাল হয় তখন আবার পাই এ স্কোয়ার, যদি কয়েলের তারের রেডিয়াসটা আবার নিয়ে আসা হলো, তাই না? ওই তারের রেডিয়াস ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এইটা হচ্ছে মোটামুটি তোমার ইকুয়েশন। কথাটা কি আমি বুঝতে পারলাম? তাহলে এইটা হলো যদি একটা লুপ থাকে আর একটা তার যদি এখানে থাকে, এই যে ফর এক্সাম্পল ফর দ্য কমন সার্কুলার কয়েল অফ রেডিয়াস r, সেই ক্ষেত্রে হলো এইটুকু আসবে। তো তোমরা এইটুকু পড়বে ভালো করে, হ্যাঁ ওকে। কারেন্ট লুপ, টর্ক কোণে ম্যাগনেটিক কারেন্ট লুপ। আচ্ছা, আমরা আমাদের এই ক্লাসটা আপাতত ক্লোজ করি, একটু ব্রেক দেই না?